আজ ঐতিহাসিক মুজিবনগর দিবস। 1971 সালের 17 এপ্রিল সে সময়কার কুষ্টিয়া জেলার মেহেরপুর মহকুমার বৈদ্যনাথ তলার আমবাগানে বাংলাদেশ নামক সদ্য স্বাধীন রাষ্ট্রটির প্রথম সরকার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেছিল। এর আগেই 10 এপ্রিল 70-এর নির্বাচনে জাতীয় ও প্রাদেশিক পরিষদে নির্বাচিত সদস্যদের সমন্বয়ে বাংলাদেশ গণপরিষদ গঠন করে মেহেরপুরের বৈদ্যনাথ তলাকে মুজিবনগর নামকরণ করে রাজধানী ঘোষণা করা হয় এবং জারি করা হয় স্বাধীনতার ঘোষণাপত্র। স্বাধীনতার ঘোষণাপত্রেই বলা ছিল বাংলাদেশের 7.5 কোটি মানুষের অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘোষণা অনুযায়ী 1971 খ্রিস্টাব্দের 26 মার্চ থেকে বাংলাদেশ স্বাধীন। 17 এপ্রিল মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য জনগণের নির্বাচিত সংসদের নেতৃত্বের সরকার পুরো বিশ্বের সামনে আত্মপ্রকাশ করে এবং বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে সৈয়দ নজরুল ইসলাম এবং প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন তাজউদ্দিন আহমেদ। স্বাধীন দেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম বাংলাদেশের পতাকা উত্তোলন করেন আর বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশনের পর নতুন এই সরকারকে দেওয়া হয় গার্ড অব অনার। একদিকে 25 মার্চ রাত থেকে দেশের ভেতরে আকস্মিক নির্বিচার গণহত্যা চালাচ্ছে পাকিস্তানি বাহিনী, বঙ্গবন্ধু তাদেরই জেলে। অন্যদিকে নির্বাচিত জনপ্রতিনিধিদের নিয়ে যুদ্ধকালীন সংবিধান বা ঘোষণাপত্র রচনা করে সাংবিধানিক ও রাজনৈতিক বৈধতা অর্জন করে মুক্তিযুদ্ধ তথা জনযুদ্ধের মাধ্যমে বাংলাদেশকে স্বাধীনতার পথে নিয়ে যাওয়ার এই যে সুবিন্যস্ত পরিকল্পনা ও তার বাস্তবায়ন, এই কি পৃথিবীর এত এত জাতির নিজস্ব রাষ্ট্রের স্বপ্ন আর তার দীর্ঘ লড়াই থেকে পৃথক করেছিল আমাদের মুক্তিযুদ্ধকে? মাঠের লড়াইয়ের পাশে শুরু থেকে দলিল, কাগজ আর নিয়মতান্ত্রিকতায় বৈধতার যে লড়াই, সে গল্পের কিছুটা শোনাতে আজ আমাদের সঙ্গে আছেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও স্বাধীনতা ঘোষণাপত্রের রচয়িতা ব্যারিস্টার আমিরুল ইসলাম। সঙ্গে আছেন মুক্তিযোদ্ধা ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইদ এবং মুক্তিযোদ্ধা ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম মেম্বার কাজী ফিরোজ রশিদ এমপি। স্বাগত আপনাদের তিনজনকে। ব্যারিস্টার আমিরুল ইসলাম, বিশেষ সৌভাগ্য আজকের দিনে আপনাকে আমাদের সঙ্গে পাওয়া। আমি আসলে এখন আমরা আসলে যত বেশি জানতে পারি 71-এর ইতিহাস সম্পর্কে, তত বেশি করে মনে হয় যে প্রস্তুতিটা একটা দীর্ঘ সময়ের ছিল। মানে 25 মার্চ রাতে গণহত্যা শুরু হলো, 26 মার্চ দেশ স্বাধীন হলো, মানে স্বাধীনতার ঘোষণা হলো, আর 10 এপ্রিলের মধ্যে স্বাধীনতার ঘোষণাপত্র চলে এলো। এটা কি করে সম্ভব? অমৃতা, আপনি এত সুন্দরভাবে প্রস্তাবনা করলেন, তাতে বোঝা যাচ্ছে যে আপনার প্রস্তুতিটা কিন্তু অত্যন্ত প্রশংসাযোগ্য। আমাদের প্রস্তুতি যদি বুঝতে হয় তাহলে পরে আমাদের ফিরে যেতে হবে পয়লা এপ্রিলে। পয়লা এপ্রিলে আমরা যে একটা খসড়া সংবিধান রচনা করেছিলাম 6 দফা 11 দফার ভিত্তিক, 3রা এপ্রিলে অনুষ্ঠিতব্য আমাদের যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির পয়লা মার্চে সেটা যে আমাদের না 3রা মার্চে হবে অনুষ্ঠিতব্য, এবং তার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি পয়লা মার্চে। তো সেখানে আমরা ওই খসড়া যে আমাদের সংবিধান আমাদের ড্রাফট করার জন্য দায়িত্ব দিয়েছিলেন বঙ্গবন্ধু ডক্টর কামাল হোসেন আমাকে, সেটা আমরা যখন প্রেজেন্ট করছি আমাদের সেন্ট্রাল কমিটি মিটিংয়ে পুরোনো পল্টনে, তো সেই সময় আমরা যখন এটা শেষ করেছি সেই সময় বেজে উঠল ওই এহিয়া খানের ঘোষণা যে অনির্দিষ্টকালের জন্য এটা স্থগিত করা হলো। এবং সেই সাথে সারা শহরে ছাত্র, যুবক, চাকরিজীবী, কর্মজীবী সমস্ত মানুষ রাস্তায় নেমে পড়লো। 6 দফা না 1 দফা 1 দফা, পিন্ডি না ঢাকা ঢাকা ঢাকা, তুমি কে আমি কে বাঙালি বাঙালি, তোমার আমার ঠিকানা পদ্মমেঘনা যমুনা, বীর বাঙালি অস্ত্র ধরো বাংলাদেশ স্বাধীন করো। তো আমরা তো ওখানে খুব দ্রুত আমার উপর, আমি তো তখন ইলেক্টেড হুইপ পার্টির, তো আমার উপরে দায়িত্ব দিয়েছিলেন বঙ্গবন্ধু যে আমি যাতে 2টা হাউসকেই একসাথে ডাকি, এবং সেটা ওই পূর্বানী হোটেলে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল। আমাদের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি মেম্বার এবং ইস্ট পাকিস্তান প্রভিন্সিয়াল অ্যাসেম্বলি মেম্বার উভয়কে আমরা ডেকেছিলাম। তো সেইটা আমরা দ্রুত সেখানে তখন চলে যাচ্ছি। তো যাওয়ার পরে পূর্বানী হোটেলের যে ম্যানেজমেন্ট ছিল তারা খুব কোঅপারেট করেছিলেন আমাদের সাথে। আমাকে বলছেন যে দেখেন বারবার টেলিফোন আসছে, ওখান থেকে তারা ট্যাঙ্ক নিয়ে বেরিয়ে আসবে, আমাদের পূর্বানী হোটেলকে মাটির সাথে মিশিয়ে দেবে, এই সমস্ত থ্রেট আসছে। কিছু চিন্তা করবেন না, আমি খুব দ্রুত আপনাদের কাজটা করে ফেলব। তো ওদেরকে একটু শান্ত করলাম, অভয় দিলাম, এবং আমি 2টো রেজলিউশন লিখলাম।
একটা হচ্ছে 3রা মার্চে, না, পয়লা মার্চে, পয়লা মার্চে, পয়লা মার্চে, পয়লা মার্চে আমি দুটো রেজলিউশন লিখলাম। একটা হচ্ছে এই অসাধু এবং বিশ্বাসঘাতকতামূলক আচরণ এই এখানে, তার ভিতরে একটা নিন্দা প্রস্তাব। আর আরেকটি রেজলিউশন লিখলাম, সেখানে এই পরিবর্তিত অবস্থাতে আমাদের দুই কক্ষের সম্মিলিত এই সম্মেলনে আমরা সকল ক্ষমতা বঙ্গবন্ধুর উপরে ন্যস্ত করছি এবং তিনি এই পরিবর্তিত অবস্থায় যে সিদ্ধান্ত গ্রহণ করবেন সেটাই এই কম্বাইন্ড হাউসের সিদ্ধান্ত বলে পরিগণিত হবে। এইটা খুব একটা ইম্পর্টেন্ট বিষয়। আরেকটা জিনিস যদি লক্ষ্য করেন যে 1 তারিখ থেকে 25 তারিখ এই 24টা দিন, এটা ছিল আমাদের 24 বছরের পাকিস্তানের সাথে বসবাস করার যে অভিজ্ঞতা, যে শোষণ, নিপীড়ন, অত্যাচার, জেল জুলুম যার সব কিছু করেছিল, তার অভিজ্ঞতার আলোকে যদি এর সাথে আপনি যে 24টা দিন মিলিয়ে দেন, তাহলে প্রায় দেখবেন যেটা শুরু হয়েছিল অসহযোগ আন্দোলন বলা হয়, কিন্তু আসলে কিন্তু অসহযোগ আন্দোলন শুধু ছিল না, এটা কিন্তু ক্ষমতা গ্রহণের আন্দোলন ছিল। অতএব আমরা ওই যে পয়লা মার্চে যে আমরা বঙ্গবন্ধুকে যে দায়িত্ব পালন করলাম, বঙ্গবন্ধু বঙ্গবন্ধুই প্রধান হয়ে উঠলেন দেশের, এবং তিনি দেশ চালাচ্ছেন। অতএব আমার যে দেশ চালালো তখন কারা? দেশ চালিয়েছিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এবং তার সাথে কারা ছিলেন? তার সাথে ছিলেন সৈয়দ নজরুল ইসলাম সাহেব ভাইস প্রেসিডেন্ট, মনসুর আলী সাহেব ভাইস প্রেসিডেন্ট, আর ছিলেন খন্দকার মুশতাক আহমদ ভাইস প্রেসিডেন্ট। আর দুজন জেনারেল সেক্রেটারি ছিলেন, একজন পাকিস্তান আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি, আর একটা পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি তাজউদ্দিন সাহেব এবং কামরুজ্জামান সাহেব। এই 5 জন ছিলেন তার হাই কমান্ড। অতএব যে হাই কমান্ডটা যে কাজ করছিলেন তাদের নিয়ে, আর তাজউদ্দিন সাহেব ছিলেন, উনি ছিলেন আমাদের টাস্ক ফোর্সের চিফ, এবং তার সাথে কাজ করতেন ডক্টর কামাল হোসেন এবং আমি সার্বক্ষণিক ওই বঙ্গবন্ধুর যে লাইব্রেরিটা ছিল সেই লাইব্রেরিতে সেখানে কাজ করতাম। আর এর সাথে আমাদের যুবক এবং ছাত্রনেতারা এরা যারা ছিলেন, ইকবাল হলে যত ল অ্যান্ড অর্ডার প্রবলেমস ছিল সেটা শুধু পুলিশ করে নাই, সেখানে আমাদের সেন্টার ছিল, এবং সেখানে যদি আমার কাছে যখন টেলিফোনে কোনো প্রবলেম আসতো আমি ওদের কাছে ফোন করে দিতাম, ওখানে যাও, এবং তারা পুলিশকে সাহায্য করতে সমস্ত কিছু। মানে আপনি বলতে চাইছেন যে 1 তারিখ থেকে আসলে দেশের ক্ষমতার দখল বাঙালিরা নিয়ে নিল বঙ্গবন্ধুর নেতৃত্বে, সেটাই আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এবং এই যে আমরা ধাপে ধাপে যে পয়লা মার্চ থেকে শুরু করে 25শে মার্চ পর্যন্ত আমরা এগিয়ে গেলাম, বঙ্গবন্ধু 7 মার্চের যে বক্তৃতা দিলেন সেটা তো তিনি বলেছিলেন যে আর একটি গুলিও যদি চলে আমার ভাইয়ের উপরে তাহলে প্রায় তোমাদের হুকুম রইল। সেই গুলিটা যখন 25শে মার্চে ওখান থেকে ক্যান্টনমেন্ট থেকে বিরাট কামানের গোলাপ সেটা রাত 12টার দিকে যখন উঠলো, এবং সাথে সাথে তারা যে পজিশন নিয়েছে বিভিন্ন জায়গায় সেখানে তারা চালাচ্ছে, গোলাগুলি চালাচ্ছে। এইরকম অবস্থাতে যে অপারেশন সার্চ লাইট গণহত্যা যে সূত্রপাত হলো, যেখানে আমরা দেখছি সমস্ত আকাশ আলোকিত হয়ে যাচ্ছে দিনের চাইতেও বেশি, যে সমস্ত গোলাগুলি মানে ওই ফ্লেমগুলো তারা মারছে আকাশে, ঘরে ঘরে দুর্গ গড়ে তোলার নির্দেশ সাথে সাথে পালন করবার সময় চলে এসেছে। এবং 25 তারিখে তো আমরা তাজউদ্দিন সাহেবকে নিয়ে আমরা একটা বাড়িতে ছিলাম। আমি এরপরে আপনার কাছে আসবো এটা প্রসঙ্গেই জানতে, 25শে মার্চ থেকে 10ই এপ্রিল পর্যন্ত যদি আপনি আমাকে এরপর বলেন। কাজী ফিরোজ রশিদ, আপনার কাছে যেতে চাই যে এই যে মুজিবনগর দিবসটি কেন গুরুত্বপূর্ণ, মানে কেন বাংলাদেশের প্রথম সরকারের শপথ নেওয়ার দিনটি গুরুত্বপূর্ণ মনে করেন? আর এটা তো একটা আসলে চমৎকৃত হওয়ার মতো ব্যাপার যে একটি দেশ একই সঙ্গে যুদ্ধ করছে, আরেকদিকে সরকার গঠন হচ্ছে, তারা স্বাধীনতার ঘোষণাপত্র প্রকাশ করছে। ধন্যবাদ। আজকে একটা ঐতিহাসিক দিন। 1971 সালে এই দিনেই আমরা কিন্তু সারা বিশ্বের কাছে পরিচিত হলাম স্বাধীন বাংলা সরকার। এর আগে তো আমাদের পাকিস্তান সরকার ছিল, আমরা পূর্ব পাকিস্তান। ইসলাম ভাই যথার্থ বলেছেন, ওরা তো নেতা ছিলেন। সেদিন মাত্র 2টো দল ছিল, আওয়ামী লীগ এবং ছাত্রলীগ। এখন মানে আওয়ামী লীগের আর কোনো এত অঙ্গ সংগঠন বা এত সংগঠন ছিল না। সাথে আবু সাইদ ভাই আছেন, আমাকে সাহায্য করতে পারবেন। ওনারা যে নির্দেশ দিতেন আমরা সেই নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করতাম। আসলে
সত্যের নির্বাচনটাই করেছিল আওয়ামী লীগ এবং তাদের সমস্ত সহযোগিতা ছাত্রলীগ করেছিল প্রথমবারের মতো। তখন যেমন আমিনুল ইসলাম ভাই বললেন যে আওয়ামী লীগের 5 জন মূল বঙ্গবন্ধুর সাথে একদমই তার অন্তরঙ্গ দায়িত্ব পালন করছে, সঙ্গে ওনারা সবাই ছিলেন। ছাত্রলীগও কিন্তু আমাদের 4 খলিফা বলতো, নুরুল সিদ্দিকী, আব্দুল কুদ্দুস মাখন, আসমা আব্দুর রব, শাহজাহান সিরাজ। ওনারা যে নির্দেশ দিতেন ছাত্রলীগকে, আমরা সেই নির্দেশগুলো আমরা পালন করতাম। 1 মার্চ যখন আমাদের এখানে ঘোষণা করলেন যে জাতীয় সংসদ অধিবেশন মুলতবি করা হলো, মূলত সেদিন থেকেই গোটা বাংলাদেশের মানুষ লড়াই ঝাঁপিয়ে পড়ল এবং তখন থেকে পাকিস্তানের আর কোনো শাসন এই দেশে চলল না। মূলত বঙ্গবন্ধুর হাতে সমস্ত শাসন ক্ষমতা এসে গেল। উনি যা বলেছেন, তোমরা 1 ঘন্টা অফিসে যাবা, চলে আসবে, তাই চলছে। এবং তারই নির্দেশে ছাত্রলীগ স্বাধীন বাংলার পতাকা তুলে দিল, পাকিস্তানের পতাকা নামিয়ে দিয়ে সব জায়গা। আমাদের পবিত্র এই যে সুপ্রিম কোর্ট, যেটা হাইকোর্ট, সেই হাইকোর্ট ভবনের পতাকাটা আমি তুললাম। অর্থাৎ এগুলো সমস্ত কিন্তু দায়িত্ব নিয়ে করা হয়েছে। সেদিন প্রত্যেকটা জিনিস আমার মনে হয় যে অঙ্ক যেমন মিলাতে হয়, এই স্বাধীনতা যুদ্ধটা সব প্রতি পদক্ষেপে আপনার সাথে মিলাইলাম যে মিলিয়ে মিলিয়ে চলছিল। এবং 7ই মার্চে ভাষণ বঙ্গবন্ধুর, এত অল্প সময়ের এত একটা বিশাল ভাষণ পৃথিবীর ইতিহাসে আর কেউ কোথাও দিচ্ছে আমার জানা নেই। এবং সেই ভাষণটাই ছিল যে আমাদের যুদ্ধের সমস্ত প্রস্তুতি, বাঙালিকে কি করতে হবে সমস্ত ওই তখনই আছে। এবং তারপরেই কিন্তু আমরা অস্ত্র সংগ্রহ শুরু করেছিলাম এবং সমস্ত ছাত্ররা আমাদের আপনারা জানতেন যে সেই সময় আসছে, একদমই ভোট দিয়ে যখন কোনো বদল হলো না, এখন আসলে অস্ত্র হাতে নিতে আমাদের তো হবে। উনি বলেছিলেন যে আমরা ছিলাম চরম বৈষম্যের শিকার। চাকরি, ব্যবসা বাণিজ্য, কথাবার্তা, চাল চলন সব জায়গায় বৈষম্য। আমাদেরকে তারা 3য় শ্রেণীর নাগরিক মনে করতো। তাই সেইটার বুদ্ধে আমাদের ক্ষোভ ছিল চিরদিন। সেই ক্ষোভের নেতৃত্ব যখন বঙ্গবন্ধু দিলেন সত্যের নির্বাচনে, সমস্ত বাঙালি জাতি এক হয়ে কিন্তু বঙ্গবন্ধুকে ভোট দিলেন এবং বঙ্গবন্ধু বাংলার অবিসম্বিত নেতা হলেন। যদিও সেদিন বঙ্গবন্ধুকে নির্বাচন থেকে দূরে রাখার কথা বলেছিল কেউ কেউ, কিন্তু বঙ্গবন্ধু মনে ভেবেছিলেন যে একটি দেশের নেতৃত্ব নিতে হলে আমার জনগণের ম্যান্ডেট দরকার গণতান্ত্রিক পদ্ধতিতে। বঙ্গবন্ধু গণতন্ত্রকে এতই লালন পালন করতেন ভিতরে যে উনি কিন্তু নির্বাচনে গেলেন এলএফের আন্ডারে। মানে আমাকে আসলে এই বিষয়টি, আমি অধ্যাপক আবু সাইদ যদি আপনার কাছে যাই, মানে এই বিষয়টি বিশেষভাবে মুগ্ধ হবার মতো তো বটেই। মানে কিভাবে হলো সেগুলো তো শুনবোই আপনাদের কাছ থেকে, যে একদিকে সশস্ত্র লড়াইয়ের প্রস্তুতি, আরেকদিকে যে দলিল, একদিকে জনগণের ম্যান্ডেট নেওয়া হলো, অপেক্ষা করা হলো যে জনগণের ম্যান্ডেট অনুযায়ী ক্ষমতায় যাওয়া যায় কিনা, তারপর অস্ত্র হাতে নিতে হবে প্রয়োজনে, সেই প্রস্তুতি নেওয়া হলো, সেইটা শুরু হলো। অন্যদিকে আসলে দলিলপত্র, কাগজপত্র ঠিক করা হলো যে এটি যে একটি বৈধ সরকার, এই রাষ্ট্রের যে সরকার আছে, এই রাষ্ট্রের সরকার যে নির্বাচিত জনপ্রতিনিধিরাই এই সরকারের সদস্য হচ্ছেন এবং তাদের এমনকি একটি যুদ্ধকালীন সংবিধানও আছে। এবং মানে এই বিষয়গুলো তো আসলে আমাদেরকে ভীষণভাবে আলাদা করে অন্য অনেক দেশের মুক্তির আন্দোলন, রাষ্ট্র আন্দোলনের চাইতে। দেখেন, বঙ্গবন্ধু দূরদৃষ্টি সম্পন্ন নেতা ছিলেন এবং তার সাথে তার সহযোগীরাও বঙ্গবন্ধুকে অকুণ্ঠ সমর্থন করতেন তার নেতৃত্বের গুণাবলী দেখে। সেদিন এই বিষয়গুলো আলাপ করতে গেলে আমি পেছনে যেতে চাই না, আমি 17ই এপ্রিলের সাথে থাকতে চাই। সেটা হলো এই যে 17ই এপ্রিল হতো না যদি 10ই এপ্রিল না স্বাধীনতা সনদ না হতো, 17ই এপ্রিল সরকার প্রতিষ্ঠিত হতো না যদি স্বাধীনতা সনদ গণপরিষদে গৃহীত না হতো। এবং সেই সনদে যে কথাগুলো আছে সেই কথাগুলো নিয়ে একটা বৈধ সরকার গঠন করার সমস্ত উপাদান, কৌশল এবং অঙ্গীকার ওখানে ব্যক্ত হয়েছিল। বিশেষ করে ওখানে কতগুলো আদর্শিক কথা ছিল, যেমন গণতন্ত্রের জন্য আমরা লড়াই করছি। অস্ত্র হাতে নিয়েছি কি জন্য? গণতন্ত্রের জন্য। আমরা লড়াই করছি কেন? সাম্যের জন্য, আর সাম্য প্রত্যয় ব্যক্ত করার জন্য করছি। আমরা কি জন্য? মানবিক মর্যাদা অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা লড়াই করছি। আমরা লড়াই করছি কি? ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য। এর ভিত্তিতেই পরবর্তীকালে 4টি মূলনীতি কিন্তু বাংলাদেশে গড়ে ওঠে এবং সংবিধানে সন্নিবেশিত হয়। আমি যে কথাটা বলবো সে কথাটা আরেকটা বিষয় অনেকে এড়িয়ে যান,
এখন যেহেতু বিষয়টা সামনে চলে আসছে সেজন্য আনতেই হবে। সেটা হলো এই প্রথম স্বাধীনতার ঘোষণাপত্রে গণহত্যার কথা বলা হলো। পরবর্তীকালে সৈয়দ নজরুল ইসলাম তার ভাষণে এই গণহত্যার ব্যাপারে বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করার জন্য 17 এপ্রিল বক্তৃতা করেন। তাজউদ্দিন সাহেব এইটা আবার বিস্তৃত করে বললেন যে পাকিস্তান আজকে মৃত এবং লাশ দিয়ে পাকিস্তানের এই অবস্থা আছে এবং গণহত্যার বিষয়টি সামনে নিয়ে আসেন। সেজন্য গণহত্যার বিষয়টা আমাদের প্রথম সংবিধানে 72-এর প্রথম দিকে ছিল না। পরবর্তীকালে অ্যামেন্ডমেন্ট করে আমরা ফার্স্ট অ্যামেন্ডমেন্ট নিয়ে 47 ক দ্বারা যুক্ত করে আমরা কিন্তু গণহত্যা এবং গণহত্যা জনিত বিচার যেটা যুদ্ধাপরাধী বিচার সেটা কিন্তু আমরা ইনক্লুড করি। কিন্তু স্বাধীনতার ঘোষণাপত্রে আবার গণহত্যার কথাই বলা হয়। হ্যাঁ, সে ঘুরে একই কথা আছে। সেজন্য আমাদের একটা কথা হলো পরিষ্কার কথা, সেটা হলো যে 10ই এপ্রিল বাদ দিয়ে 17 এপ্রিল হয় না এবং 17 এপ্রিলকে উপেক্ষা করার উপায় নেই। আরো একটা কথা আমি মানে মূলত তো আসলে 10ই এপ্রিলের সেই স্বাধীনতা ঘোষণাপত্রেরই একটি আনুষ্ঠানিক মানে শপথ হচ্ছে 17ই এপ্রিল, মানে সেই ঘোষণাপত্রটি পাঠ করা এবং তার আরেকটা কাজ হলো 17 এপ্রিলের আরেকটা কাজ যেটা বলেছেন, আমি যখন রিসার্চ করতে গেছি এটা কি জন্য বলেছেন, বাংলাদেশকে বিশ্বব্যাপী উপস্থাপন করার জন্য, স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে উপস্থাপন করার জন্য বিদেশের যত সাংবাদিক ছিল সবকে আমরা সব নিয়ে গেছিলাম। ওখানে নিয়ে যায় তারা দেখলো হ্যাঁ বিশ্বে নতুন একটা দেশের অভ্যুদয় হচ্ছে এবং গণতান্ত্রিকভাবে তাদের মাটিতে আজকে শপথ অনুষ্ঠান হলো। আমি একটা বিরতির পর ফিরে এসে ব্যারিস্টার আমিরুল ইসলাম আপনার কাছে জানতে চাইবো যে এই যে 17ই এপ্রিল করবার কথাটি এবং সেটি সেই সময়টিতে মানে বাংলাদেশের মাটিতে সেই করবার কথাটি কেন বিশেষভাবে মনে হলো? এটাও তো ভীষণ তাৎপর্যপূর্ণ যে কেন প্রবাসী সরকার তো সেখান থেকে পরিচালিত হচ্ছিল কলকাতা থেকে, কেন কলকাতায় বসে নয়? ওই দিনই 17 এপ্রিলে ওখানে ঘোষণা দিয়েছেন তাজউদ্দিন সাহেব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এবং মুজিবনগর সরকার। এই প্রতিটি শব্দ প্রতিটি সিদ্ধান্ত তো আসলে অনেক চিন্তার ফসল ছিল। সেই চিন্তাটি কি ছিল? একটা আমি এক মিনিট দিতে চাই, সেটা হলো 18 ফেব্রুয়ারি বঙ্গবন্ধু এই চার নেতাকে ডাকেন, শেখ ফজলুল হক মনি, সিরাজুল আলম খান, আব্দুর রাজ্জাক ও তোফায়েল আহমদকে ডেকে বললেন তোমরা ওদের সঙ্গে আমাদের সমঝোতা হবে না, তোমরা আগর থেকে প্রস্তুত হয়ে যাও এবং আমাদের যুদ্ধ করতে হবে। যার জন্য যুদ্ধ প্রক্রিয়া মানে একটা অসহযোগ আন্দোলনকে সশস্ত্রকরণ কিভাবে করতে হয় বঙ্গবন্ধু সেই টেকনিকে কৌশলে গেছেন এবং সশস্ত্র আন্দোলন আবার নিয়মতান্ত্রিকভাবে কিভাবে করতে হয়। আমাকে একটা বিরতিতে যেতেই হবে। তাজউদ্দিন সাহেব এবং সৈয়দ নজরুল ইসলাম রাষ্ট্র পরিচালনা করবেন এ কথা কিন্তু বলে দিয়েছিলেন। একটা বিরতির পর দর্শক থাকুন রাজকাহনে। ফিরে এলাম রাজকাহনে। ব্যারিস্টার আমিরুল ইসলাম, অধ্যাপক আবু সাইদ যেটা বলছিলেন বারবার যে 10ই এপ্রিল না হলে আসলে 17 এপ্রিলের গুরুত্ব বোঝা যাবে না, তা তো নিশ্চয়ই, কারণ 10ই এপ্রিলেই তো মুজিবনগর সরকার গঠিত হলো, স্বাধীনতার ঘোষণাপত্র এলো। এই যে ঘোষণাপত্রে খুব পরিষ্কার করে বলা হলো যে পাকিস্তান কর্তৃপক্ষ যে বর্বর যুদ্ধ, গণহত্যা, নৃশংস নির্যাতন করছে এবং যার ফলে গণপ্রতিনিধিরা একত্র হয়ে সরকার প্রতিষ্ঠা করতে পারছে না জনগণের প্রতিনিধি হিসেবে, সেই হেতু মানে অনেকগুলো হেতু তো দিলেন আপনারা। মানে 10 এপ্রিল ঘোষণাপত্রের ব্যাপারে আপনাকে বলি যে আমরা যখন দিল্লিতে গেছি তাজউদ্দিন সাহেবকে সাথে, তখন শ্রীমতী ইন্দিরা গান্ধীর সাথে যে সমস্ত আলোচনা হয়েছিল এবং সেখানে আপনারা কবে পৌঁছলেন দিল্লি? আমরা অ্যাকচুয়ালি সেটা একটা ইতিহাস বটে, 30 তারিখ আমরা চুয়াডাঙ্গা পৌঁছাই গেছি এবং সেটাও খুব একটি বড় রকমের একটি কাজ যে আমরা 27 তারিখে বেরিয়েছি এবং সারা পথ আমরা হেঁটেছি, কেরানীগঞ্জ, তারপরে দোহার, তারপরে আপনি আর তাজউদ্দিন আহমেদ একসঙ্গে, শুধু দুজন এবং তারপরে আমরা গেছি দোহার থানা পার হয়ে পদ্মা পার হতে পারলাম না, সব হেঁটে যাচ্ছি। পালাতে যাচ্ছেন নিশ্চয়ই? পালাতে না, সেখানে তো আমরা যাচ্ছি, আমাদের কর্মীরা আছে, সেখানকার নেতারা আছে, দেখা হচ্ছে, কথা হচ্ছে, আর আছে মিছিল, মাইলের পর মাইল কাফেলা, সেখানে সবাই আমরা ওইভাবে যাচ্ছি, বস্তির লোকরা যাচ্ছে, কোনো মহিলা সন্তান সম্ভাবনা, গ্রামের লোক এসে গরুর গাড়িতে করে তাদেরকে পার করছে, আমরা একটা বাচ্চা মেয়ের মাথায়
বোঝা আমি ওটা মাথায় তুলে নিয়েছি। এভাবে আমরা মিছিলের সাথে চলেছি, হাজার হাজার লোক এক দিগন্ত থেকে আর এক দিগন্ত পর্যন্ত শুধু মানুষের মিছিল। এই যে এক্সোডাস, এটা কি বেদনাদায়ক যে আমার নিজের শহর ছেড়ে আমাদের চলে যেতে হচ্ছে এত মানুষ, সেটা বেদনাদায়ক একটা চিত্র। কিন্তু আমরা বুঝলাম যে দেশ স্বাধীন হয়ে গেছে, কারণ মানুষ এমনভাবে আতিথেয়তা করছে, বাড়ির দুপাশ থেকে খাবার টাবার নিয়ে এসে কিছু খেয়ে যেতে হবে, এইটু পানিটা খান, আমাদের মুড়ি আছে, চিড়া আছে ইত্যাদি। পরের দিন তার বাড়িতে খাওয়া থাকবে কিনা তারই তো কোনো নিশ্চয়তা নাই। কিন্তু এই যে চলছে, তো সেইটা দেখে আমি তাজউদ্দিন সাহেবকে বললাম যে বাংলাদেশ তো স্বাধীন হয়ে গেছে, যতক্ষণ আমরা লালমাটিতে অবরুদ্ধ ছিলাম ততক্ষণ পর্যন্ত মনে হচ্ছে আমরা অবরুদ্ধ আছি, কিন্তু এখন ঢাকার বাইরে আমরা সবাই হয়ে গেছি, তো সেই মুক্ত হয়ে গেছি। তো এইভাবে যখন আমরা আলটিমেটলি ঝিনাইদহ পর্যন্ত পৌঁছালাম, তখন একটা খুব আমাদের বিরাট একটা বিজয় সৃষ্টি হলো। সেই খবরটা আমাদের দারুণভাবে উজ্জীবিত করেছিল যে আমি তো কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের মেহেরপুর চুয়াডাঙ্গা একটা প্রেসিডেন্ট ছিলাম। তো আমার ওই ক্যাম্পেইনের সময়, সংগঠন করার সময়, যে মুজিবনগরে আমি ওখানে সংগঠন করেছি, আমতলাতে আমি চিনি সমস্ত জায়গাগুলো, সমস্ত জায়গাতে। আর তখন ওই আমাদের কুষ্টিয়াতে আমাদের ওই ইয়েটা ছিল যে আমরা সবাই চেয়েছিলাম যে বাংলাদেশ স্বাধীন হতে হবে। ক্যাম্পেইনও আমরা ইলেকশন ক্যাম্পেইনও সেভাবে করেছি, অল প্রিপেয়ার্ড। তো সেই জন্য ওই 23 তারিখ থেকেই ওখানে আর্মস টার্মস নিয়ে সমস্ত তারা হাই স্কুল ময়দানে প্যারেড ট্যারেড ইত্যাদি করছে। ওদের 25 তারিখের প্রথম আঘাতই হলো কুষ্টিয়ার উপরে। ওদের ক্যান্টনমেন্ট থেকে বেরিয়ে এসে তারা কুষ্টিয়াকে দখল করলো এবং 3টি জায়গা অকুপাই করলো। একটা হচ্ছে পুলিশ লাইন, ওটা অকুপাই করে নিল, তারপরে টেলিগ্রাফ অফিস অকুপাই করে নিল, আর একটা হচ্ছে যে জেলা স্কুল, সেখানে তারা ঘাঁটি গাড়লো। তো এই 3টে ঘাঁটি, এবং ওদিকেও আমাদের 3টে ঘাঁটি তারা তৈরি করে ফেললো, একটা বারখাদার কাছে, আরেক মোড়ে লাহিনীর, আর একটা চোরহাসে। এবং তখনই কিছু কিছু অংশ তো আমরা স্বাধীন হয়ে গেল না। তারপরে হলো কি, প্রচুর লোক 25 মার্চের ইয়েতে তারা এসে ওই স্লোগান দিচ্ছে, স্লোগান, এবং সেখানে জয় বাংলা বলে আসছে, এবং তারা ভাবছে যে আর্মি আসছে। এবং আমাদের 303 রাইফেল পুলিশরা এসে গেছে, আমাদের জয়েন করেছে, ইপিআর জয়েন করেছে, যাদের বন্দুক ছিল এমনি তারা সমস্ত জয়েন করেছে। সেই সময় একটি অলৌকিক ঘটনা, একটা ছিন্নমূল ছেলে, শিশু, সে এসে তার জামাটা খুলে একটা পেট্রোলের ভেতরে ডুবিয়ে, সে তখন তার কোমরে গুঁজে খালি গায়ে এই দুদিক থেকে জানলা দিয়ে চলছে, ফায়ারিং চলছে স্ট্রেন কান দিয়ে, সে ওইটা ছাদে উঠে গেছে। ছাদে উঠে গিয়ে ওই জামাটা ধরে ঠিক যেখান থেকে গুলি হচ্ছে ঠিক ওখানে ফেলে দেয়। এবং তারপরে একটা যে ব্লাস্ট হলো, মনে হলো যেন কোনো বোমা পড়েছে, কারণ ওর কেঁপে গেছে। এবং তারা ভেবেছে যে বোমা হয়েছে, ইমিডিয়েটলি পালাতে হবে। তো তারপরে তারা পালিয়ে ওখান থেকে তারপরে যখন সার্কিট হাউসের সামনে গেছে, তখন ইতিমধ্যে এডিসি পাঞ্জাবি ছিল, সেও আমাদের 303-তে সে কুপকাত, সেও মারা গেছে। তারপরে এরা যখন পালাচ্ছে, তখন সমস্ত ট্রাক আর্মস অ্যামুনিশনস নিয়ে পালাচ্ছে। আমার বাড়ি হচ্ছে মধুপুর গ্রাম, 12 মাইলে কুষ্টিয়া থেকে। তার কয়েক মাইল পরেই, আবার 2-3 মাইল হবে, গাড়াগঞ্জের ব্রিজটা ছিল সিএনবি রোডের সাথে, কিন্তু ওটা তখনও কংক্রিট হয়নি, ওটা ছিল কাঠের ব্রিজ। এবং সেই কাঠের ব্রিজ পুড়িয়ে দিয়েছে মানুষ ইতিমধ্যে। এবং ওখানে একটা বাঁশ আর চাটাই আর তার উপরে আলকাতরা দিয়ে নকল ব্রিজ বানিয়েছে। এরা যখন যেতে সব ওখানে পড়েছে। এন্টায়ার 3rd বেলুচ রেজিমেন্ট টোটালি ডিস্ট্রয়েড ইন কুষ্টিয়া। তো এই যখন আপনারা যতক্ষণে ঝিনাইদহে পৌঁছেছেন ততক্ষণে কুষ্টিয়ায় এই অবস্থা, আমরা জিতে গেছি। এবং ওই আর্মস অ্যামুনিশনস নিয়ে আমরা চুয়াডাঙ্গাতে ওখানে এসডিপিও এসপি মাহবুবকে পেলাম। তারপর ওখান থেকে যে তৌফিক এলাই চৌধুরী, সে ওখানে এসেছে। যে ক্যাপ্টেন ওসমানের কথা বলছেন, ওসমান ইতিমধ্যে কুষ্টিয়াতে এসেছে, সে তো ফাইট করছে। আর ওখানে যে দেখলাম তার স্ত্রী, তিনি ইপিআরদের সমস্ত দেখাশোনা করছেন ইত্যাদি চুয়াডাঙ্গাতে যে। আর আমাদের একটা গভর্নমেন্ট ওখানে ইতিমধ্যে হয়ে গেছে, ডক্টর আসিফুল হক সাহেব, তিনি কলকাতা থেকে সমস্ত সাংবাদিকরা আসছেন, তাদের পাসপোর্টে সিল মারছেন, ভিসা দিচ্ছেন। কত তারিখের কথা বলছেন আবার বলুন? এটা
আমার সেটা হচ্ছে 29-30 তারিখে খবর। অলরেডি বাংলাদেশের ভিসা পড়ছে ভিসা পড়ছে। বিদেশি হ্যাঁ, সাংবাদিকদের। তো আমাদের যে গভর্নমেন্ট আমরা কুষ্টিয়াতে রচনা করার যে পরিকল্পনা ছিল, ওই আসফুল হক শিখাবিকে আমি ধরতে পেরেছিলাম ওই রাত্রে 25% রাত 12টার দিকে। আমি কোথাও কুষ্টিয়াতে পেলাম না, কারণ আমাদের টেলিফোন ওয়াইল্ডের সমস্ত তারা কন্ট্রোলে নিয়ে নিয়েছে। তো তখন ওকে টেলিফোনে পেয়েছিলাম, ওকে বললাম যে আমরা অবরুদ্ধ ঢাকাতে, আমাদের যে করণীয় ইমিডিয়েটলি আপনি ইমপ্লিমেন্ট করেন। তিনি আমাদের আওয়ামী লীগের নেতা এবং এমপি। তো এই অবস্থাতে তখন তো একটা বিরাট উত্তেজনা, এবং সেখানে বলছে যে আপনারা এখনই যান, নিয়ে আসেন, ট্যাঙ্ক নিয়ে আসেন, আমরা ক্যান্টনমেন্ট দখল করব। এবং হাজার হাজার লোক খালি হাতে প্রায় সবাইকে লাঠি সোটা নিয়ে তারা ক্যান্টনমেন্টে গেছে, এবং লক্ষাধিক লোক ক্যান্টনমেন্ট চারিদিক ঘিরে তো 3 দিন ধরে তার অবরুদ্ধ করে রেখেছিল, তারপরে তার বাসটা আউট করে। তো এই অবস্থাতে আমাদের তখন স্পিরিট ইজ ভেরি হাই, আমাদেরকে সবাই বলছে আপনারা যান, প্রধানমন্ত্রী ভারতের সাথে যোগাযোগ করেন ইত্যাদি, তো আমাদেরকে খুব প্রেশার দিচ্ছে। তখন আমি বললাম যে তৌফিক আর মাহবুবকে, দেখেন আমরা এভাবে পার হব না, আপনারা আমাদের এমিসারি হিসেবে আপনারা যাবেন চায়নাখালী বন্দর, ওদিকে আমাদের দামুড়হুদা থানার ঠিক অপর পাঠি। তো ওখানে যে আপনারা বলবেন যে বাংলাদেশ সরকারের 2 জন উচ্চ পর্যায়ের নেতা, তারা শ্রীমতী ইন্দিরা গান্ধীর সাথে আলোচনা করতে আসতে চান, কিন্তু তারা একটি সত্ত্বে আসবেন, বর্ডার পার হবেন যদি তাদেরকে রাষ্ট্রীয় মর্যাদায় গ্রহণ করা হয়। মানে স্বীকৃতি দিয়েই নিতে হবে, এমন না যে আশ্রয়ের জন্য দুজন যাব না, সীমান্ত পার হয়ে যাচ্ছে। যাব না, উই আর ভেরি প্রিন্সিপলড অন দ্যাট। এবং আমি ওইটা চেয়েছিলাম, ওই কমিটমেন্টটা, কারণ আমার একটা কথা মনে ছিল আর কি, বঙ্গবন্ধু এক সময় আগরতলাতে গিয়েছিলেন এবং সেখান থেকে জওহরলাল নেহরুর সাথে কথা বলার কথা ছিল, একটা ট্রান্সমিটার নিয়ে ওখান থেকে উনি বক্তৃতা দেবেন, এরকম একটা চিন্তা ভাবনা ছিল। কিন্তু উনি যে ওই চিফ মিনিস্টার পর্যন্ত দেখা করতে পেরেছেন, ওখান থেকে চেষ্টা করেছেন জওহরলাল নেহরুর সাথে দেখা করতে, উনি বোধহয় ঘুমিয়ে পড়েছিলেন, তো ওইটা আর হয়নি ওই ট্রান্সমিটার। তো আমার ওইটা মাথায় ছিল, তো বিফোর উই এন্টার, আর আমি আগরতলা ষড়যন্ত্র মামলা হ্যাঁ তো হয়েছে। তো এখন সেটা ওই মেসেজ গেছে গোলক মজুমদারের কাছে, ইস্টার্ন কমান্ডারের চিফ, উনি মেসেজ পাঠিয়েছেন চিফ অফ দ্য বিএসএফ অফ দ্য মিস্টার রুস্তম দিল্লিতে। তখন মিস্টার রুস্তমজি এটা কাকতালীয়ভাবেই ঘটনাটি, যে উনি শ্রীমতী ইন্দিরা গান্ধীকে খুব ছোটবেলা থেকে চিনতেন, কারণ জওহরলাল নেহরুর বাড়িতে, পণ্ডিত জওহরলাল বাড়িতে যে সিকিউরিটির টিম থাকতো, সেটাতে হি ওয়াজ দ্য লিডার অফ দ্যাট সিকিউরিটি, হাউস সিকিউরিটি। তো সেজন্য তো পরিচয়টা ছিল, তো ওনার কারো মাধ্যমে যেতে হয়নি, এটা কাকতালীয়ভাবে। উনি একটি অ্যাপয়েন্টমেন্ট করে দিতে পারলেন, না উনি সোজা টেলিফোন করলেন যে মেসেজ পেয়েছেন, উনি কি করবেন। তখন শ্রীমতী গান্ধী তাকে বলছেন যে ইউ গো অন মাই বিহাফ নাও, আপনি যে তাদের রিসিভ করবেন এখন নেক্সট প্লেন। এবং তাকে আরেকটা কথা বলেছিলেন, যেটা উনি বলেছেন, দেখেন ওরা দেখতে কিন্তু বাঙালিরা আপনার মতো লম্বা চড়া 6 ফিট উঁচু লম্বা না, কিন্তু তাদের চিন্তা চেতনাতে তারা অনেক উঁচু লম্বা, এবং তাদেরকে খুব কেয়ারফুলি হ্যান্ডেল করেন। তো তিনি এসছেন ওই নেক্সট ফ্লাইট নিয়ে, আমাদেরকে গোলক মজুমদার নিয়ে গেলেন এয়ারপোর্ট দমদমে। আমাদের এদিকে সমস্ত কাপড় চোপড় দুর্গন্ধ বেরোচ্ছে আমাদের গা থেকে, কৃষকের মতো অবস্থায় আছে, স্যান্ডেল আদা ছেঁড়া হয়ে গেছে, আর যত ময়লা কাপড়গুলো সমস্ত আমাদের। আমি একটু আমার অন্য অতিথিদের কাছ থেকে ঘুরে এসে আপনার কাছে সেই শ্রীমতী ইন্দিরা গান্ধীর সঙ্গে সাক্ষাৎ থেকে স্বাধীনতার ঘোষণাপত্রের কথাটি এর পরের পর্বে শুনবো। কাজী ফিরোজ রশিদ, এই যে প্রথম থেকেই নিজেদেরকে একটি ভিন্ন রাষ্ট্র ভাবা এবং সেই মর্যাদা পেলেই আলোচনায় যাওয়া এবং সেই মর্যাদা নিশ্চিত করা, সেটা তো বোধহয় আপনারা যারা পরে মাঠেরও যুদ্ধ করেছেন তাদের জন্য খুব একটা অন্য বিষয় হয়েছে। সেটা অবশ্যই। আসলে 25শে মার্চ যেদিন বঙ্গবন্ধুর সাথে শেষ আমরা সাক্ষাৎ করলাম, এরপর তো পাঞ্জাবি ট্যাঙ্ক নিয়ে পাঞ্জাবি নেমে পড়লো, যুদ্ধ চাপিয়ে দিল আমাদের উপরে। তখন বঙ্গবন্ধুর পরে আমাদের পরে আর বাসায় কেউ যায়নি, আমরা গেলাম। আমাদের পাঠিয়েছিল মোহাম্মদপুরে, এখন গান গায় সাদি মোহাম্মদ, এই বাড়িটা এদের সব মেরে ফেলেছে পরে শুনলাম। আমরা তো চিন্তা, মেরে ফেলেছে। ওই বাসায় আমাদের বেরিয়েছিল, পরবর্তী সময় খুলনা ব্যবসা করতো এই মোহাম্মদ, তা উনি যখন তুলতে ক্যান্টিন চালাইতো। আমি তো ওই কলেজে ভেবেছিলাম 3 বার। তো নুরুল সিদ্দিক সাহেব, আব্দুল কুদ্দুস মাখন, আমি
এই আহমদ মহসিন সাহেব আরো অনেকে যাদের নাম বলে চিনবেন না, আমাদের বঙ্গবন্ধু পাঠালেন যে বিহারিরা কিন্তু পাকিস্তানি পতাকা এখন রেখে দিছে, স্বাধীন বাংলা পতাকা তোলে নাই, তো তোমরা গেলে তুলবে 25 মার্চ রাতে, তো তোমাদের যেতে হবে সন্ধ্যার পরে, তোমাদের একটা মিটিং ওখানে ডাকছে বিয়ে। ওই সাদি মোহাম্মদের বাড়িতে আমরা গেছি, তখন শেখ কামালও আগে থাকতে ওখানে গিয়ে তাদের সাথে পরিচয় ছিল ওই বাড়িতে, যাই তাকে পেলাম। মিটিং করতেছে, বিহারিরা প্রথমেই বলছে যে আমরা স্বাধীন বাংলা পতাকা কালকে তুলবো এবং কালকে বঙ্গবন্ধুর সাথে আমরা মার্চ করে যে দেখা করবো, আমাদের নেতারা মিরপুর থেকে আসতেছে, তোমরা বসো, আর তোমাদের জন্য আমরা এর মধ্যে খাবার রেডি করছি, বিরিয়ানি। আমরা তো ছাত্র মানুষ, তখন যেটা বলছেন ভাই, আমাদের নেতা ছিলেন তখন তো আওয়ামী লীগের বড় বড় নেতা, সৈয়দুল ইসলাম, তাজউদ্দিন সাহেব, কামরুজ্জামান, খন্দকার মোস্তাক, ডক্টর কামাল হোসেন, সামিউল ইসলাম, ওবায়দুর রহমান সাহেব, শাহ মোয়াজ্জেম সাহেব ইত্যাদি, সাইদ ভাই ছিলেন ইয়ং লিডার। আর আমাদের ছাত্রদের দেখাশোনা করতেন সিরাজুল খান, মনি ভাই আমাদের নেতা, তোফাল ভাই, রাজ্জাক ভাই, আর তারপর তো 4 খলিফা আছেন। অতএব স্তরগুলো দেখেন, নেতৃত্ব দেখেন তখন কোন মর্গের নেতৃত্ব ছিল স্বাধীনতার সময় বঙ্গবন্ধুর হাতে। আমরা যে বসার পরে খুব ক্ষুধার্ত, আমরা ছাত্র মানুষ তো, আমি নিচে নামছি ডালপুরি খেতে। আমাকে নেওয়ার অর্থ, আমার কাছে আর্মস ছিল তখন, নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবটা এর আগে আমরা লুট করছি, তার পিস্তল ছিল আমার কাছে, তা আমার নিয়ে গেছে ওইভাবে। আমরা নিচে নেমে ডালপুরি খেতেছি, আমার এক বন্ধু ছিল বিহারি, মা ছিল বাঙালি, বাপ ছিল বিহারি, একসাথে খেলাধুলা করতাম, জগন্নাথ পড়তো। আমাকে টিপ দিয়ে দিকে নিয়ে বলে কি যে এখনই চলে যাও, বিহারি কিন্তু আটকে ফেলাবে, মেরে ফেলাবে, আর বলছে বিরিয়ানি রেখেছে। তারা আমাদের বিরিয়ানি পাক করছে, ওই ভরসা আমরা নানান কথা বলতেছি, এতগুলো লোক ফ্রি খাবো। রাত 9:30 বাজে, চিন্তা করেন। আমি এক দৌড়ে উপরে এসে বললাম যে এখনই চলে যেতে হবে এখান থেকে, এই অবস্থা। তো দেখেন আল্লাহ বাচ্চা নেই, আমরা ইচ্ছা করলে থাকতে পারতাম, কে কি করবে সারা দেশে। আমাদের রুম সিদ্দিক সাহেবকে কি মনে করে আমাদের সাথে সবাই নেমে আসলো, আমাদের সাথে গাড়ি ছিল, আমরা গাড়িগুলো আগেই তো অনেক গাড়ি ইকবাল মাঠে আমাদের ছিল, আমাদের ক্যাম্প ছিল, মূল ক্যাম্প ইকবাল, আমরা ট্রেনিং দিতেছিলাম, আমরা চলে আসলাম। এসে পথে এসে থমথমে ভাব, ঢাকলের সামনে একটা রেস্টুরেন্ট ছিল, চিটং রেস্টুরেন্ট, ওখানে খেতে বসলাম। এর মধ্যে মন্টু ভাই খবর দিচ্ছে এলিফ্যান্ট রোড থেকে যে তরতারি যেতে বললো, কারণ বঙ্গবন্ধুর বাসা এখন যেতে হবে, চারিদিকে আর্মি নামবে একটা রাস্তা ব্যারিকেড দিচ্ছে, মানুষ নেমে গেছে। বঙ্গবন্ধুর বাসা যখন গেলাম তখন রাত 10:30 বেশি বাজে। তখন ওবায়দুর রহমান সাহেব এবং চটকল মানে আদমজিজ শ্রমিক মান্দান সাহেব ছিলেন, এখন এই জেনারেশন চেনার কথা না, ওনারা সবাই চেনেন, খুব বড় নেতা ছিলেন, ওনারা দুজন, আর কেউ নেই। তা আমরা যে তত বুঝি না, তখন তো সবাই মুজিব ভাই বা এটি মামা বলতাম, চলেন আমাদের সাথে, আমরা জগন্নাথ যাবো, ওখান থেকে নদীর পার যাবো, সেখান থেকে। উনি বললেন কি যে আমি কিন্তু ইতিমধ্যে, কয়টা বাজবে, ইতিমধ্যে আমি স্বাধীনতা ঘোষণা করে দিয়েছি, এখন থেকে দেশ স্বাধীন, তোমরা চলে যাও, তোমাদের প্যালেট মেরে ফেলবে, ওরা কিন্তু সমস্ত ট্যাঙ্ক বহন নিয়ে নামতেছে। তো আমরা কি করবো, ধাক্কায় বের করে দিচ্ছে। আমরা আনোয়ার হোসেন মঞ্জুর সাহেবের বাসাও পার, মানিক মাসের বাসা ইত্তেফাকের, ওটা ওদিকে গেল। আমার অস্ত্র ইকবাল হলে এদিকে চলে আসতে হবে, আমার বন্ধুদের নিয়ে ইকবালে গাড়ি নিয়ে আসলাম, অস্ত্র নিয়ে আমরা যখন বেরিয়ে গেলাম, তারপরে সদঘাট পৌঁছতে পৌঁছতে রাজারবাগ অ্যাট্রাক্ট হয়ে গেছে, ইপিআর অ্যাট্রাক্ট হয়েছে ইত্যাদি। আমি শুধু একটা কথা বলতে চাই যে দেখেন, বঙ্গবন্ধু কিন্তু তখনই বলে দিলেন যে আমি স্বাধীনতা ঘোষণা করে দিছি, তোমাদের এখন একটা মরণপণ যুদ্ধে লিপ্ত হতে হবে, তোমরা সবাই নদীর উপরে চলে যাও এখনই। অর্থাৎ উনি থেকে গেলেন, সব কিছু এমন ভাবে আমরা চেষ্টা করছি। আমরা তখন কিন্তু পরে রাগ হয়েছি যে উনি যে আসলেন, উনি তো মেরে ফেলেলো, পরে জানলাম যে উনি জীবিত, পরে জানলাম যে উনি। কিন্তু আমাকে একটা বিরতিতে যেতেই হবে, আমি অসম্ভব দুঃখিত, আমি ফিরবো অধ্যাপক আবু সাঈদ আপনার কাছেই ফিরবো, যে এই প্রসঙ্গে আপনার কথাও শুনতে চাই। দর্শক থাকুন রাজকাহনে। ফিরে এলাম রাজকাহনে। অধ্যাপক আবু সাঈদ আপনার কাছে যেতে চাই যে বিদেশিদের কাছে স্বীকৃতি বা উনি যে বলতেছিলেন তার সঙ্গে আমি একটু যোগ করি। সদ্য ব্যারিস্টার আমানুল ইসলাম সাহেব যে কথাগুলো বলেছেন তার সঙ্গে আমি দুটো কথা যোগ করবো শুধু। একটা হলো আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে বঙ্গবন্ধু মুক্তি পাওয়ার পর উনি লন্ডনে গিয়েছিলেন। লন্ডনে গিয়ে তিনি ভারত সরকারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন এবং করেছেন। মিস্টার নাথ বলে এক ভদ্রলোক, তার মাধ্যমে উনি বলেছেন বাংলাদেশে যদি গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে কোনো বাধা সৃষ্টি হয় ভারত আমাদের
সক্রিয়ভাবে সমর্থ সহযোগিতা করবে কিনা। 3 দিন পরেই বঙ্গবন্ধু মেসেজ পেয়েছিলেন হ্যাঁ করবে, যার জন্য পরবর্তীকালে আপনারা দেখেন ওই সানিভিলা রাজেন্দ্র রোড, রাজেন্দ্র প্রসাদ রোড, এই জায়গাগুলো বঙ্গবন্ধু ঠিক করেছিলেন। আজকে তোফায়েল আহমেদ সমকালে একটি লেখা লিখেছেন, সেখানে তিনি বলছেন যে তাদেরকে একটি ঠিকানা বঙ্গবন্ধু মুখস্থ করিয়েছিলেন। ওইটাই। আর একটা কথা আমি বলি, সেটা হলো এই যে ভারতের সঙ্গে তাহলে আগেই যোগাযোগ হয়েছে, সেই জন্য ভারত কি করেছে 27 মার্চ ওনারা তখনও পৌঁছাননি। না পৌঁছানোর কারণে যখনই শুনেছে ওনারা এসছেন, তখন কি মিসেস গান্ধী অসম্ভব মর্যাদার সঙ্গে এদের গ্রহণ করেছেন, কারণ তখন বাংলাদেশের নেতৃবৃন্দর প্রয়োজন ছিল। কারণ 27 মার্চ লোকসভায় এবং রাজ্যসভায় বাংলাদেশের মুক্তি আন্দোলনকে সহায়তা করার জন্য এবং সমর্থন করার জন্য রেজলিউশন পাস হয়েছে, এবং গণহত্যা বন্ধ করার জন্য বিশ্বব্যাপী ওই লোকসভা এবং রাজ্যসভা থেকে আহ্বান জানিয়েছিলেন। যার জন্য বাংলাদেশের যখন 2 নেতৃবৃন্দ রহমত আলী সাহেব আর মোহাম্মদ আলী সাহেব গেলেন, অর্থাৎ ব্যারিস্টার আমিরুল ইসলাম এবং তাজউদ্দিন সাহেব গেলেন, তাদেরকে স্পেশাল একটা বিএসএফ হেলিকপ্টার করে, আমি যদি ভুল না করে থাকি, তাহলে ওনাদের দিল্লি নিয়ে গেছেন। দিল্লি নিয়ে যে ওনারা কিভাবে সরকার গঠন হয়েছে, কেমন করে হয়েছে, কিসের ভিত্তিতে হয়েছে, ওনারা ভালো বলতে পারবেন। এখন দিল্লি থেকে যদি আপনার কাছে শুনি যে শ্রীমতী ইন্দিরা গান্ধীর সঙ্গে আপনাদের সাক্ষাৎ হলো। আচ্ছা, শ্রীমতী ইন্দিরা গান্ধীর সাথে যে আলোচনা হয় তাজউদ্দিন আহমদ সাহেবের, সেখানে উনি প্রথমেই বলেছিলেন যে বঙ্গবন্ধুর জীবনের নিরাপত্তার বিষয়টিকে গুরুত্ব দিয়ে, আর আরেকটি কথা বলেছিলেন যে যুদ্ধটা আমাদের, অতএব এই যুদ্ধটা আমরা করতে চাই, এবং এখন যে পরিস্থিতি আছে তাতে আমরা যেভাবে দেখে এসেছি, তারা মানে তাজউদ্দিন আহমেদ বলছেন যে যুদ্ধটা আমাদের, হ্যাঁ আমাদের, এবং সেটা, এবং এটাতে আমরা ভারতবর্ষ যাতে এই যুদ্ধে জড়িয়ে না পড়ে সে ব্যাপারটা আমরা সতর্কতা অবলম্বন করতে হবে, তাহলে এটা আন্তর্জাতিকরণ হয়ে যেতে পারে। এবং সেই জন্য আমাদের যেটা দরকার, যে আমরা এখনো যে অবস্থায় আছি সেখান থেকে আমাদের রিট্রিট করতে হবে। আমরা এখনো পর্যন্ত আছি যে ক্যান্টনমেন্ট থেকে তাদেরকে বেরোতে দিচ্ছি না বা তারা বেরোতে পারছে না, কিন্তু তারা বেরিয়ে আসবে। সেই সময় আমাদের রিট্রিট করতে হবে, এবং সেই রিট্রিট করে রিগ্রুপিং করতে হবে, এবং রিগ্রুপিং করার সাথে সাথে তাদেরকে ট্রেনিং দিতে হবে, এবং তাদেরকে পুনরায় ইন্ডাক্ট করতে হবে। এই কাজগুলো করার জন্য আপনার স্যাংচুয়ারি দরকার, আমাদের এখানে সরকার চালাবার জন্য আমাদের ফ্যাসিলিটিস দরকার। এবং উনি এটাও বলেছিলেন একে হিসাব করে, যে আমার যে মনে হয় দেশ থেকে 1 কোটি শরণার্থীরা আসবে, তাদেরকে খাওয়া দাওয়ার থাকার ব্যবস্থা করতে হবে, এই বিষয়গুলো। এবং আপনার কূটনৈতিক মাধ্যম দিয়ে আমাদের যে বঙ্গবন্ধুর জীবন নিরাপত্তার বিষয়টি সাথে পাশাপাশি আমাদের মুক্তিযুদ্ধের যে যৌক্তিকতা, সে ব্যাপারেও আপনাদের মানে বিশ্ববাসীকে বলতে হবে। তো এই এগ্রিমেন্টগুলো হয়ে গেল। আমি দ্রুত বলে যাচ্ছি কারণ সময় কম। তো আমি তখন যখন ফিরে এলাম, তখন আমরা ওখানে ইতিমধ্যে গভর্নমেন্ট করেছি, তাজউদ্দিন সাহেবের বক্তৃতাটা আমি লিখেছি, সেটা আমার কণ্ঠে তাজউদ্দিন সাহেবকে ইন্ট্রোডিউস করে রেকর্ড করা হয়েছে, সমস্ত কিছু করেছে। আমাদের ওখানে প্যাডও ছাপানো হয়ে গেছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, এবং সেখানে মুজিবনগর তখনও দেওয়া হয়নি, শুধু ওইটা আছে। আর এইটা নিয়ে যখন আমরা স্বাধীনতার ঘোষণাপত্র লিখতে হবে, যখন 9 তারিখে ফিরলাম, তখন দেখা হলো উনি বোধহয় তখন মধ্যে পৌঁছে গেছেন, আমাদের সাইদ সাহেব। ওখানে যে আসার পর দেখলাম যে শেখ ফজলুল হক মনি, তোফায়েল আহমদের সমস্ত ওখানে আছেন, যারা 10 নম্বর রাজেন্দ্র প্রসাদ রোডে গেছেন। তো সেখানে কামরুজ্জামান সাহেব সেখানে উঠেছেন। কামরুজ্জামান সাহেবের সাথে তারা খুব খুশি হলেন, একমত হলেন। কিন্তু এখানে একটা ইয়াঙ্গার জেনারেশন, তাদের একটা রেভলিউশনারি কাউন্সিল করবার একটা ইচ্ছা, এবং তারা সরকারটা পছন্দ করছে, তখন আমরা বললাম যে আমরা বসি। তো ওই রাত্রিবেলা সন্ধ্যাবেলা যখন বসা হলো, ইয়েতে বিএসএফের গেস্ট হাউসে ওখানে ইয়েতে বসলেন। তো সেখানে আমাদের যারা উপস্থিত এমপিরা ছিলেন তারা এসছেন, কামরুজ্জামান সাহেব এসছেন, ইতিমধ্যেই আমাদের ক্যাপ্টেন মনসুর আলী সাহেব এসছেন, মিজানুর রহমান চৌধুরী সাহেব এসছেন, এরকম অনেকেই এসছেন। তো সেখানে শেখ ফজলুল হক মনি ওয়াজ ভেরি পাওয়ারফুল অরেটর, এবং তিনি তার বাগ্মিতা এবং তার যে ইমোশনস সমস্ত কিছু দিয়ে তিনি এমন একটা বক্তৃতা দিলেন, সেটা হচ্ছে যে এখন
ফিনকি দিয়ে রক্ত দিচ্ছে আমাদের যুবকরা, তারা যুদ্ধক্ষেত্রে আছে। আজকে সেখানে যেতে হবে, সেখানে যুদ্ধক্ষেত্র থেকে নেতৃত্ব বেরিয়ে আসবে। সেই নেতৃত্বই যুবনেতার তো এমনই ভাববার কথা। তো সেইখানে হাউস হি ক্যারিড। তো তখন তাজুদ্দিন সাহেব একটু অপ্রস্তুত মতো অবস্থায় আমাকে উঠে দাঁড়াতে হলো। তো উঠে দাঁড়িয়ে আমি বললাম যে হ্যাঁ, আপনি যেটা বলছেন এইটাই স্বাভাবিক, এরকম পরিস্থিতিতে এরকম অভিব্যক্তিটাই প্রত্যাশিত। কিন্তু একটা কথা আমাদের খুব যুক্তি দিয়ে চিন্তা করতে হবে যে বাংলাদেশ কিন্তু মনে ভুলে যাবেন না 12 ভূঁইয়ার দেশ। একটা রিভলিউশনারি কাউন্সিল হলে আর একটা হবে না, তার কি ইয়ে আছে। দ্বিতীয়ত আমি বললাম যে দেখেন, এরা আমরা যে দেশে বাস করছি এবং কলকাতাতে এখানে আছি, এরা কিন্তু খুব একটি নাজুক পরিস্থিতির ভেতরে আছে। জলপাইগুড়িতে চারুবন মজুমদারের যে বিপ্লব আরো চলছে বিভিন্ন দিকে, বিভিন্ন দাবিতে। অতএব এখানে সরকার যে আমাদেরকে অস্ত্র দেবে, সেই অস্ত্র যে তাদের হাতে চলে যাবে না, আমরা যে নকশালপন্থী নই, আমরা যে মানে একটা নকশা তো চলে যাবে না, তার বিরক্তি এ কথা। দ্বিতীয়ত বললাম যে দেখেন, যে এই সমস্ত রেভলিউশনারি কথা বলছেন, কিন্তু রেভলিউশনের জন্য দেখেন মুজাহিদরা ফাইট করছে কাশ্মীরে, তাদের কোনো খবর নাই। ওদিকে তামিলরা ফাইট করছে ইন্ডিপেন্ডেন্স, তাদের কোনো খবর নাই। 2 মাস আগে, ওই সময়কার 2 মাস আগে বায়াফরা তারা সেপারেট হতে চেয়েছিল, তাদের টোটালি স্ম্যাশ করে দিয়েছে এবং তার পৃথিবীর চাকিও তাদের দেখেনি। এই যে সেই জায়গা থেকে আপনারা এলেন সেখানে, যে কাজী আমাদেরকে নিয়মতান্ত্রিক উপায়ে সরকার গঠন করতে দেওয়া হচ্ছে না। না, শুধু তাই না, আমি সেটা বলেছি যে এই কথা, কিন্তু একটা জায়গায় খবর আছে যেখানে সাকসেসফুল হয়েছে, সেটা মুক্তিযুদ্ধ। সেটা হচ্ছে যখন জনপ্রতিনিধিদের নেতৃত্বে সেই যুদ্ধটি পরিচালিত হয়েছিল, সেটা আমেরিকাতে। উদাহরণ আছে। এবং ওই যে যেটা আমাদের উদাহরণ 1 তারিখের 1 এপ্রিলের উদাহরণ আছে, যে ফ্রান্সে তো এভাবেই হয়েছিল। ফ্রান্স যখন সমস্ত ডেপুটিসরা তারা যখন মিট করে, তারা রাজতন্ত্র থেকে তারা গণতন্ত্র রিপাবলিকান ইয়েতে আসবে, তখন তো তাদের তালাবন্ধ করে দিয়েছিল, পার্লামেন্টে ঢুকতে দেয়নি। সেই সময় না তারা টেনিস কোর্টে যে তাদের সেটা রেজলিউশন পাস করেছিল এবং তার বিপরীত। অতএব আমাদের এটা প্যারালাল সব জায়গাতে আছে। অতএব আমেরিকান ইন্ডিপেন্ডেন্সও আছে এবং সেখানে তো জর্জ ওয়াশিংটন তো অনেক পরে এসেছেন, ইয়ে ছিলেন। প্রথমে তো আপনি বললেন যে একটি নিয়মতান্ত্রিক, এবং তারপরে বললাম যে তখন একটা আন্তর্জাতিক আইন ছিল না, কিন্তু 1963 সালে আন্তর্জাতিক 2টি আইন হয়েছে। একটা কভেনেন্টস অন সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল রাইটস, সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস, আরেকটা হচ্ছে একই আর্টিকেল, ইকোনমিক, সোশ্যাল, ইকোনমিক অ্যান্ড কালচারাল রাইটস। দুটোরই আর্টিকেল 1 ইজ দ্য সেম, যে জনগণের নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে সরকার গঠন করার আন্তর্জাতিক অধিকার রয়েছে। কাজে এই অধিকার যেহেতু প্রতিষ্ঠা করা যাচ্ছে না, সেই হেতু মুক্তিযুদ্ধ শুরু করা ছাড়া কোনো পথ রইল না। সেখানে সমস্ত হাউস আমাদের পক্ষে চলে আসলো এবং এনানিমাস হয়ে গেল। তখন আমি ওই রাত্রেবেলা ভাবলাম যে আমার এই যুক্তির ফলে যদি আমি একটা অন্য ওপিনিয়নকে কনভার্ট করতে পারি, তাহলে এমন কিছু আমাকে লিখতে হবে যাতে সারা পৃথিবীকে আমি আমার পক্ষে আনতে পারি। সেটা নিশ্চয়ই আনা গিয়েছিল এই ঘোষণাপত্রের দ্বারা। অসংখ্য ধন্যবাদ ব্যারিস্টার আমিনুল ইসলাম। এই পরিসরে আসলে এই আলোচনা সম্ভব নয়। ধন্যবাদ অধ্যাপক আবু সাঈদ, ধন্যবাদ কাজী ফিরোজ রশিদ এমপি, ধন্যবাদ দর্শক যারা সঙ্গে ছিলেন। আপাতত বিদায় রাজকাহন থেকে। প্রতিদিন রাত 10টা পর্যন্ত সব খবরে খুঁজতে থাকুন রাজনীতি। তারপর রাত 10টা থেকে 12টা আপনার বিশ্লেষণের সঙ্গে মেলাবো আমার বিশ্লেষণ। তৈরি হবে নতুন রাজকাহন। থাকুন।